আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মেইনলি আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী। ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী প্র্যাকটিসের পাশাপাশি তিনি LCLS অর্থাৎ লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজের হেড অফ লস। ব্যারিস্টার খালেদ ভাই, থ্যাংক ইউ ফর কামিং ইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ। আপনার সাথে আমরা একজন স্টুডেন্টকে রেখেছি যে ইংলিশ লিগাল সিস্টেমে আইন বিষয়ে পড়াশোনা করছে। সে আপনারই ছাত্র ফারহানা ফেরদৌস। ফারহানা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই খালেদ ভাই, আপনার যদি একটু পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাই, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছেন? থ্যাংক ইউ। ঢাকা থেকে শুরু করেছি, উদয়ন স্কুল, ঢাকা কলেজ অনেক বছর আগে। দেন আই ওয়াজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। রাইট। গ্র্যাজুয়েশন করলাম ঢাকা ইউনিভার্সিটি কোন সাবজেক্টে ছিলেন? লতে, এলবি অনার্স। এন্ড তারপরে শেষ করে আমি নিউক্যাসল আপন টাইন ইউনিভার্সিটিতে আই ডিড মাই ফার্স্ট মাস্টার্স। এন্ড দেন আই ওয়াজ কল টু দ্য বার 95-এ। পরে আমি কিংস কলেজ থেকে LLM করলাম ইন্টারন্যাশনাল কমার্শিয়াল লতে। রাইট। দেন রিসেন্টলি আরেকটা মাস্টার্স করেছি স্পোর্টস লর উপরে। তো খালি পড়াশোনার মধ্যেই আছেন? জি। And I was also conferred an LLD, a PhD, for contributing to the legal education system in Bangladesh. That was by University of West of England, Bristol. Right. আপনার কল টু দ্য বার কোথা থেকে হয়েছিল? Call to the bar 95-এ Lincoln's Inn, and I was initially at BPP Law School. রাইট, ওকে। সো লিংকনস ইনে কল টু দ্য বারের সময় আমরা উইক টুইক পরে একটু থাকি। তো আজকে ইন্টারভিউটা আমরা আপনাকে সেই পরিবেশেই করতে চাই। আমি ফারহানাকে অনুরোধ করছি যে স্যারকে তুমি একটু আগে দাও উইকটা, স্যার পড়ে নেবে। হ্যাঁ খালেদ ভাই, আমরা আজকে আপনার সাথে এডিআর নিয়ে কথা বলবো। তার আগে একটু কথা বলতে চাই এডিআরের পূর্ব পরিস্থিতি, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ডটা আর কি। যেমন ব্যাকলগ বাংলাদেশে আইন অঙ্গনে অনেক মামলা জট যাকে বলা হয় আর কি। তো এই সম্পর্কে কি একটু বলবেন আগে? জি, আমাদের তো সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এবং অধস্তন যে আদালত সবই তো আসলে সত্যি কথা, হাইকোর্টটা তো ঢাকা কেন্দ্রিক, তো সুপ্রিম কোর্ট ইজ বেসিক্যালি ঢাকা কেন্দ্রিক। যে কারণে আমরা জানি প্রচুর মামলার জট আমাদের লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট মিলিয়ে। আমি যতদূর দেখেছি লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স, প্রায় নিয়ার অ্যাবাউট 4.5 মিলিয়ন পেন্ডিং কেসেস আছে। এবং আমাদের বিচারকের এবং বিচারপতির সংখ্যা অনেক অপ্রতুল, লেস দেন 1800। তো 4 and 5 মিলিয়ন, দ্যাট মিন্স 50 লাখ প্রায় অ্যান্ড কাউন্টিং। অলরাইট, ওকে। এর ফলে বুঝতেই পারছেন টাইম, কমপ্লেক্সিটি এবং আমি বলবো কস্ট, যে তিনটা জিনিস, সময় তাই না, এবং জটিলতা এবং খরচ, এই তিনটার মানুষকে খুবই পীড়া দিচ্ছে। এবং যেখানে আমরা মনে করি যে অন্যান্য সেবামূলক খাতে যেভাবে আমরা ফাস্টার সলিউশন পাচ্ছি, লতে কিন্তু আমরা উল্টো স্লোয়ার হয়ে যাচ্ছি। যে কারণে আমি মনে করি যে বিকল্প পদ্ধতিতে যদি আমরা বিরোধ নিষ্পত্তি করার যে চেষ্টা, এটাকে যদি আমরা আগিয়ে না নেই, তাহলে এটা আফটার অল এটা তো একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। যারা সেবা নিতে আসছে আইনের সেবা, তারা যদি সেবাই না পায় বা দেরিতে পায়, বা তারা যদি ন্যায় বিচারের থেকে বঞ্চিত হয়, সর্বশান্ত হয়ে যায়, ধরেন হ্যাঁ মামলা চালাতে পারছে না, তারপরে অনেক সময় স্ট্রঙ্গার অপোনেন্টের কাছে তারা বাধ্য হয়ে খুব আনফেয়ার টার্মে তারা মামলা নিষ্পত্তি করে ফেলছে, সেটাও তো ঠিক না। অর্থাৎ প্রকৃত ন্যায় বিচার তো হইলই না। আবার অনেক সময় লোয়ার কোর্টে শেষ করার পরে উপরে আসতে পারে না, আসলে পরে নানাভাবে দেখা যাচ্ছে বিড়ম্বনার শিকার হয়। বহু জায়গা ঘুরে হয়তো সিনিয়র লয়ারের কাছে আসতে আসতে তাকে বহু জায়গায় খরচ করতে হয়। এরকম প্রচুর প্রবলেমের কারণে আমি মনে করি যে আমাদের এখন শুধু বিকল্প না, সেই সাথে আমি বলবো যেটা অনলাইন ডিসপিউট রেজলিউশন, ODRটাও আমাদেরকে যুগ করে সামনে দিকে আগে। থ্যাংক ইউ। বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে আপনার সাথে অনেক কথাই বলবো। তার আগে আমি একটু ফারহানার কাছে যাই। ফারহানা, তুমি কোথায় পড়াশোনা করছো? আমি কারেন্টলি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ LCLS সাউথে সেকেন্ড ইয়ারে আছি, এবং এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আচ্ছা, তো তোমার ল পড়ার আগ্রহ আসলো কোথা থেকে? অ্যাকচুয়ালি আমার ছোট থেকেই লয়ের উপর ফ্যাসিনেশন ছিল। দ্যাটস ওয়াই আমার ল পড়তে আসার এই পুরো জার্নিটা আমার নিজের ডিসিশন, নিজের পছন্দে। আমি যদি প্রথম দিকে আমার প্যারেন্টসও এখানে রাজি ছিল না খুব বেশি, বাট ডে বাই ডে দে চেঞ্জ দেয়ার মাইন্ড অ্যান্ড দে ফিল প্রাউড for me now. So it means
তোমার ফ্যামিলিতে আইনজীবী কেউ নেই? No, there is no one, and I am the first girl in my family who started to study law. রাইট, তার মানে তুমি তোমার নিজস্ব একটা ফ্যাসিনেশন থেকে তুমি এখানে আসছো। Yes. তোমাকে যদি আমি বলি যে তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমাদের প্ল্যাটফর্ম থেকে যদি তোমাকে দুজন অসহায় মানুষ যাদের ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে যদি আমি রেফার করি, তুমি কি হেল্প করবে তাদের? Of course I will help them. আমার যদি সেরকম সুযোগ থাকে আমি কেন হেল্প করব না? অবশ্যই হেল্প করব। থ্যাংক ইউ ফারহানা খালেদ ভাই, আপনার কাছে আসছি। আমরা কথা বলছিলাম অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে, এডিআর। আপনি যদি, আমি জানি হোয়াট ইজ এডিআর, আপনিও জানেন, আমরা আইনজীবী যারা সবাই জানে, সাধারণ দর্শকদের জন্য যদি একটু বলেন যে এডিআরটা কি আসলে? এটা নানাভাবে আসতে পারে। একটা ডিসপিউট যদি থাকে, যদি কন্ট্রাক্ট থাকে, চুক্তি থাকে, সেই চুক্তিতে সাধারণত একটা ক্লজ থাকে, সেই অনুচ্ছেদে বলা থাকে যে এই চুক্তি থেকে যদি কোনো বিরোধের উৎপত্তি হয় তাহলে অনেক সময় আমরা প্রথমে বলি অ্যামিকেবল সেটেলমেন্ট, নেগোসিয়েশনের মাধ্যমে সুরাহা করার উচিত। যদি সেটা ব্যর্থ হয় অনেক সময় দেখা যাচ্ছে মিডিয়েশন, সেখানে আমরা যেতে পারি। মিডিয়েশন ফেল করলে আমরা আরবিট্রেশনে যেতে পারি। তো মাল্টি-টায়ার ক্লজেস আছে। আগে তিনটা একটু তফাৎ বলেন। নেগোসিয়েশনে ধরেন কোনো তৃতীয় পক্ষ লাগে না, নিজেরা আলাপ আলোচনা করে একজন কোয়ালিফাইড নেগোসিয়েটর যদি থাকে টিমে, আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা সবথেকে পাওয়ারফুল একটা টুল আমার মনে হয়। এবং দুই পক্ষের স্ট্রেংথ বা উইকনেস বুঝে অন্য কারোর উপর চাপিয়ে দিতে হচ্ছে না। তারপর যদি না হয়, যেটা আমরা মিডিয়েশনের কথাটা যখন আমরা বলি, সেখানে আমরা বলবো যে এখানে তৃতীয় একজন ব্যক্তি থাকেন, মিডিয়েটর, এবং উনি সেখানে দুই পক্ষের কথা শুনে, তাদের আলোচনা শুনে, তাদেরকে দিয়ে আলোচনা করিয়ে হি ওয়ান্ট টু ফ্যাসিলিটেট এ নেগোশিয়েটেড সেটেলমেন্ট, অর্থাৎ পার্টি তাদের বিরোধ নিজেরা নিষ্পত্তি করবে উইথ দ্য হেল্প অফ নেগোশিয়েটর বা মিডিয়েটর, এবং উনি কোনো ডিসিশন দিবেন না। খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবং এর ফলে যখন দুই পক্ষ নিজেরাই রাজি হয়ে গেল নিজেদের বিরোধ নিষ্পত্তি করতে অন দেয়ার ওন টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারা কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জও করে কম, কারণ আমি নিজের এগ্রিমেন্ট নিজে চ্যালেঞ্জ করব কোথায়, তাই না? অন্য কেউ যদি আমাকে চাপিয়ে দেয় একটা রায়, কোর্ট বলি বা আরবিট্রেশন বলি, তখনও তো একটা এক পক্ষ সংক্ষুব্ধ থাকে, সে হয়তো অন্য ফোরামে যাবে। কিন্তু মিডিয়েশন দেখা যায়, এবং আমাদের দেশে দেওয়ানি কার্যবিধিতে সেকশন 89-এ এটার উপরে অনেক জোর দেওয়া হয়েছে, প্র্যাকটিস ডাইরেকশনসও আসছে এর আগে, এবং আমরা মিডিয়েশনের ব্যাপারে বেশ উদ্যোগ আমরা এখন পাচ্ছি বা নিচ্ছি। এটা কি এখন কি কম্পালসরি বা মানে অব্লিগেটরি? জি, ইট ইজ কম্পালসরি, বাট টেকনিক্যালি ইট কম্পালসরি। কিন্তু সমস্যা যেটা হয়ে গেছে যে যেহেতু যারা বিচার প্রার্থী তাদেরকে আমরা আইনজীবীরা অনেক সময় মিডিয়েশন সম্পর্কে বলি না বা জানাই না, বা আমাদের যেহেতু অনেক ট্রেন মিডিয়েটর অভাব আছে, যে জন্য এই ব্যাপারে কিন্তু ক্লায়েন্ট বা পার্টি অনেক সময় অজ্ঞাত থাকে, যার ফলে হয় কি যে একটা টাইম ফ্রেম দেওয়া থাকে, দেখা যায় ওইখানে দায়সারা গোছের 30 দিন বা 60 দিন পার করার পরেই সবাইকে বলে মিডিয়েশন হলো না, তখন বাধ্য হয়ে সালিশে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে মধ্যস্থতার হলো না, সালিশে চলে গেলাম বা কোর্টে চলে গেলাম, যেটা আরবিট্রেশন বলছিলাম। তো তখন আমাকে নেক্সট টায়ারে চলে যেতে হচ্ছে। এই জন্য আমি মনে করি ওই স্টেজটাতে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। তারপর যদি না হয়, আর সব কন্ট্রাক্টে যে অ্যামিকেবল সেটেলমেন্টের পরে মিডিয়েশন থাকতে হবে তাও না, অনেকে সরাসরি আরবিট্রেশনে চলে যায়। তো এরপরে তো সালিশের ব্যাপারটা চলে আসছে। আরবিট্রেশন আমরা জানি যে সেখানে আমরা দুইটা পক্ষ তাদের দুইজন আরবিট্রেটর নিয়োগ করবে, একজন চেয়ারম্যান থাকবে, প্যানেল অফ 3 সাধারণত হয়, কখনো কখনো সোল আরবিট্রেটরও হয়, একজনও থাকে। এবং এখানে আপনি জানেন যে অনেক সময় ইনস্টিটিউশনের মাধ্যমে হয়, যেমন আমাদের দেশে বিয়াক আছে ফর এক্সাম্পল, বা সিঙ্গাপুরে সিয়াক আছে, বা আমাদের আইসিসি আছে প্যারিসে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকভাবেও আরবিট্রেশন হয়, আবার অ্যাডহকও হয়, অর্থাৎ পার্টিরা তারা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে আরবিট্রেশন রাখে, এবং একজন চেয়ারম্যান থাকেন সাধারণত। তারা দুই পক্ষের কথা শুনে, ঠিক কোর্টে যেভাবে আপনার ক্লেম ডিফেন্স ফাইল করি, আমরা কাউন্টার ক্লেম ফাইল করি, সেভাবে দুই পক্ষের কথা শুনে সাক্ষী যুক্তিতর্ক করে তারা যে রায়টা দেয় এটাকে অ্যাওয়ার্ড বলে। তো আবার ওই সমস্যা হচ্ছে অ্যাওয়ার্ডের সুবিধাটা হচ্ছে অ্যাওয়ার্ড ইজ ফাইনাল অ্যান্ড বাইন্ডিং, অর্থাৎ একটা অ্যাওয়ার্ড যখন তারা দিচ্ছেন এটা পার্টি মেনে নিয়েই আসছে, যেটা আমাদের বাইন্ডিং। খুব লিমিটেড রাইট অফ অ্যাপিল থাকে, যেটা আমি মনে করি কোর্ট প্রসেস থেকে আরবিট্রেশনটা অনেক বেশি ফ্লেক্সিবল, প্র্যাগমেটিক এবং ফরওয়ার্ড লুকিং। কারণ এখানে শুধুমাত্র ডিউ প্রসেস, ধরেন এক পক্ষ নোটিশ পায় নাই, বা আরবিট্রেটররা হয়তো তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে গিয়ে এমন ব্যাপারে অ্যাওয়ার্ড দিয়েছে যেটার জন্য তাদেরকে নিয়োজিত করা হয় নাই,
আচ্ছা, বা তারা হয়তো ইকুয়াল অপরচুনিটি দুই পার্টিকে দেয় নাই। সেই সব ক্ষেত্র ছাড়া বা পাবলিক পলিসি, এমন অ্যাওয়ার্ড দিয়েছেন এগেইনস্ট পাবলিক পলিসি অফ দ্য কান্ট্রি বা এগেইনস্ট দ্য ল অফ দ্য ল্যান্ড, এইগুলি ছাড়া আরবিট্রেশনে কিন্তু মেরিটটাকে রিওপেন করার সুযোগ খুব কম, যেটা অনেক বিচারপতিরা অ্যাপিলে গিয়ে করেন। সেই মানে যখন আরবিট্রেশন অ্যাওয়ার্ডকে কেউ চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়ে বা ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে, তখন বলাই আছে যে দে আর নট রিহিয়ারিং, দে আর নট সিটিং অ্যাজ এন অ্যাপিলেট ফোরাম। আচ্ছা, তারা শুধুমাত্র দেখবে যে অ্যাওয়ার্ডটা বাইন্ডিং এনফোর্সেবল কিনা এবং অ্যাওয়ার্ডের ডিউ প্রসেস ফলো করা হয়েছে কিনা। খুব এক্সেপশনাল যদি কোনো ভুল আরবিট্রেটররা করে না থাকেন, তাহলে কিন্তু অ্যাওয়ার্ডকে চ্যালেঞ্জ করে যাওয়া যায় না, যে কারণে অধিকাংশ অ্যাওয়ার্ডই কিন্তু ফাইনাল হয়ে যায়। আপনার সাথে আইডিয়া নিয়ে আরো কথা বলবো, আমাদের একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, ফিরে আসলাম আমরা বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরীর সাথে কথা বলছিলাম অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন নিয়ে। খালেদ ভাই, প্লিজ কন্টিনিউ, আপনি কি জানি বলছিলেন যে? হ্যাঁ, এইটাই বললাম যে এই ব্যাপারে একটা ট্রেনিং এবং স্টেক হোল্ডারের মধ্যে একটা সমন্বয় দরকার। এছাড়া আমি ফিল করি যে চেম্বারগুলোকেও একটু জুনিয়র লয়ারদের প্রতি, জুনিয়র যারা ইন্টার্ন করতে এসছে বা আর্লি ডেজ অফ দেয়ার লয়ারিং, তাদেরকে চেম্বারে সিনিয়রদের আরো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। স্কিল শুড বি ট্রান্সফার্ড। আমি যদি একটা জিনিস শিখে নিজের মধ্যে রেখে দেই, তাহলে তো আর শেখার কোনো স্কোপ থাকলো না। যে কারণে আমরা ফিল করি যে এটা অত্যন্ত প্রয়োজন, এক্সপোজারটা যাতে আমরা নেক্সট জেনারেশনকে দেই। এবং ধরেন দেখেন, যত বড় বড় কন্ট্রাক্ট হচ্ছে, এটা ইট মাইট বি পাবলিক ল কন্ট্রাক্ট, স্টেট কন্ট্রাক্ট, স্টেট যেখানে পার্টি, বা ধরেন এই যে বাউন্ডারি ডিসপিউটস ফর এক্সাম্পল, কমার্শিয়াল ডিসপিউট, সব জায়গায় কিন্তু সালিশের ক্লজটা কিন্তু আছে। এবং সেখানে আপনি জেনে খুশি হবেন যে আজকাল কিন্তু ইয়াঙ্গার জেনারেশন যারা লয়ার্স, তারা কিন্তু অনেক বড় বড় চেম্বারে কিন্তু অনেক ভালো ভূমিকা রাখছে এবং সিনিয়র রিলাই করছেন তাদের উপরে, এবং দে আর অ্যাকচুয়ালি হেল্পিং দেম ইন এ ভেরি, আমি মনে করি, এফিশিয়েন্ট ওয়ে, এবং দে আর ইমপ্রেসিং দ্য ক্লায়েন্টস এট দ্য সেম টাইম, এবং আদার সাইডেও কিন্তু সাবধানে ডিল করছে তাদের সাথে। এবং এর ফলে আমরা কিন্তু ফরেন লয়ারদের উপরে কিন্তু আগের মতন মুখাপেক্ষি হচ্ছি না, যে কিছু হলেই ধরেন আমরা হয়তো ফরেন কাউন্সিলকে এনগেজ করতে হয়। আমি পার্সোনালি ফিল করি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা আছে যারা সুযোগ পেলে অনেক ভালো করবে। রাইট, ওকে, উইল টক অ্যাবাউট ইট হিয়ার, আরো কথা বলবো। তার আগে আমি আপনার সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রশ্ন। আমরা ভিউয়ার্সদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। ইটস অ্যাগেইন barristers.in25@gmail.com। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি, যদি প্রশ্নগুলো যৌক্তিক হয়। আমরা আজকে দুটো প্রশ্ন আপনার জন্য সিলেক্ট করেছি, অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তো প্রথম প্রশ্ন আমি ফারহানাকে রিকোয়েস্ট করবো স্যারের উদ্দেশ্যে, যদি তুমি একটু বলো। স্যার, মাই ফার্স্ট কোশ্চেন টু ইউ। সেহের সাদিক, লক্ষ্মীপুর থেকে। সাবেক এক বিচারপতি অর্থাৎ সুরেন্দ্র কুমার সিনহা বলেছিলেন যে অন্যান্য বিচার বিভাগের উপর আস্থা রাখলে দুর্নীতি কমবে। আমি তো মনে করি বিচার বিভাগেও দুর্নীতি আছে, তাহলে অন্যান্য বিভাগ কিভাবে বিচার বিভাগের উপর আস্থা রাখবে? বিচার বিভাগের উপর কিভাবে অন্যান্য বিভাগ আস্থা রাখবে, যদি আপনি? আমি মনে করি এখানে কয়েকটা ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। একটা হচ্ছে প্রশ্নটা খুব সংবেদনশীল, এবং এই ব্যাপারে দায়িত্বশীলতার সাথে প্রত্যেকেরই উচিত কমেন্ট করা এবং উত্তর দেওয়া। কারণ বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আমাদের যেটা আইন বিভাগ, যেটা অর্থাৎ লেজিসলেচার, জুডিশিয়াল এন্ড এক্সিকিউটিভ, এই তিনটা বিভাগই কিন্তু দায়িত্বশীলতার সঙ্গে চেকস অ্যান্ড ব্যালেন্সেসের মাধ্যমে যদি তাদের সেপারেশন অফ পাওয়ার্স বলতে আমরা যেটা বুঝাই, সবাই যদি যার যার কাজ ঠিক মতো করে, তাহলে কিন্তু গভর্নেন্সটা সবসময় ভালো থাকে। আরেকটা কথা হচ্ছে যে দুর্নীতির যে একটা কথা আসছে, এটা কিন্তু আমি মনে করি কারেন্ট ক্লাইমেট, পলিটিক্যাল ক্লাইমেটে ওয়ার্ল্ডের কোনো লিগাল সিস্টেমই এটার বাইরে না। কারণ আমরা কিন্তু একটা ডিভাইসিভ রাজনীতিতে চলে গেছি। বিশ্বে আপনি আমেরিকার অবস্থা আপনি দেখেন, ফার রাইট বা অন্য যারা আছে, এবং আমেরিকান সুপ্রিম কোর্টে যে 9 জন বিচারপতি আছেন, তাদের মধ্যে সবাই জানে 6 জন রিপাবলিকান এবং 3 জন ডেমোক্র্যাট। তার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক ব্যাপারে দেখা যাচ্ছে যে উনি যা চাচ্ছেন, অনেকে পাবলিকরা মনে করছে যে তাই সেটাই হচ্ছে। আমাদের দেশের প্রেক্ষিতে আমি বলবো এই ক্ষেত্রে
আমরা যদি পেছনের দিকে চিন্তা না করে সামনের দিকে তাকাই, যেমন ধরেন বিচার বিভাগের যে নিয়োগের যে একটা স্বচ্ছতা, কারা বিচারপতি হবে এবং বিচারপতি হওয়ার পরে তাদের যে একটা কন্টিনিউইং ডেভেলপমেন্টের যে একটা প্রশ্ন, যে ওনাদেরকে একটা কন্টিনিউইং ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স যে তাদের এই যে লেটেস্ট লিগ্যাল ডেভেলপমেন্ট কি হচ্ছে, তারাও যে বিভিন্ন, আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি মালয়েশিয়াতে একটা কোর্স করেছিলাম অন কনস্ট্রাকশন ডিসপিউটস, সেখানে আই বিকেম অ্যান অ্যাডজুডিকেটর, মানে 5 দিনের ট্রেনিং করলাম। সেখানে গিয়ে দেখলাম মালয়েশিয়ার ফেডারেল কোর্টের সব জাজরা বসে কোর্স করছে। তাই আই আস্কড देम যে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, বলে খালেদ হাউ ক্যান উই জাজ আনলেস উই গেট দ্য ট্রেনিং। তো তাদের মধ্যে কিন্তু আমি দেখি না কোনো জড়তা সেটা নিয়ে। আমি যেটা মনে করি যে একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকতে হবে আমাদের, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা স্বচ্ছতা জবাবদিহিতার যে একটা ব্যাপার থাকে অ্যাট দ্য সেম টাইম, মানে আমি মনে করি ডেলিকেট ব্যালেন্স দরকার। তারা স্বাধীন, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে বুঝতে হবে। এবং আমি যেটা মনে করি যে নিয়োগটা যদি ঠিক মতো হয়, অর্থাৎ নিরপেক্ষ, দক্ষ, যোগ্য এবং সৎ, এই কয়টা ক্রাইটেরিয়া যদি আমরা এনশিওর করতে পারি, এবং উনাদেরকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা দিতে হবে আমাদের। কারণ ওনারা তো বিশ্বাস করবেন, আমরা জানি যে অনেকে কিন্তু অনেক ভালো ভালো প্র্যাকটিস ছেড়ে কিন্তু বিচারপতি হতে কিন্তু অনেকে চান না, কারণ তারা ফিল করে আমি এত ভালো আছি আমার প্রফেশনে, আমি এখন জাস্টিস কেন হব, তাই না, আমি চালাবো কিভাবে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা রাজনৈতিক সচেতনতা আমাদের প্রত্যেককে মানতে হবে দিনের শেষে, যে আমাদের উচিত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের যত্ন নেওয়া। আমাদের এই সমালোচনার পথ কিন্তু একদম বন্ধ হয়তো কখনোই হবে না, কিন্তু কমে আসবে। থ্যাংক ইউ। তোমার সেকেন্ড কোয়েশ্চেন ফারহানা। জি স্যার, সেকেন্ড কোয়েশ্চেন ইজ সামির আহমেদ, সাভার, ঢাকা থেকে। আইনের শাসন সমুন্নত রাখার জন্য আইনি শিক্ষার ভূমিকা এবং আইনজীবীদের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আইনি শিক্ষার বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং ভবিষ্যতের আইনজীবী এবং বিচারকদের প্রয়োজনীয় দক্ষতা ও নৈতিক ভিত্তি দিয়ে সজ্জিত করার জন্য কোন সংস্কারগুলি নিশ্চিত করতে পারবেন? কোন সংস্কার দরকার? দুইটা প্রশ্ন আসছে এখানে। একটা হচ্ছে যে আপনি জানেন যে আমি অলমোস্ট 30 ইয়ার্স ইন দ্য প্রফেশন, এবং আমি প্রথম দিন থেকে কিন্তু আমি টিচিং এর সাথে জড়িত, এবং আই স্টিল লাভ টিচিং, আই স্টিল এনজয় টিচিং। কারণ আমার কাছে মনে হয় যে ইয়াঙ্গার জেনারেশনের সাথে কথা বললে, যখন সারাদিন কোর্ট করে আমি ওদেরকে দেখি, ইট ফ্রেশনস আপ মাই মাইন্ড। কারণ তখন কিন্তু আমি বুঝতে পারছি যে এরাই কিন্তু পরে কোর্টে গিয়ে আরো ভালো করবে। তো আমার কথাটা হচ্ছে যে এখানে সিলেবাসের প্রতি নজর দিতে হবে আমাদেরকে। একদম আন্ডারগ্রেড লেভেল থেকে আমাদের সিলেবাসটাকে যুপোযুজি করতে হবে, তারা যাতে এআই কে কিভাবে হ্যান্ডেল করবে ভবিষ্যতে, অনলাইন ডিসপিউটকে কিভাবে আমরা রিজলভ করব, এডিআর কে কম্পালসারি করা উচিত, এবং ভবিষ্যতে যে আইনগুলো, এই আইনগুলো যাতে আমরা আন্ডারগ্রেড লেভেলে আরো পড়াতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশোনার ব্যাপারে আমাদের উচিত হবে আরো প্র্যাকটিক্যাল দিকে যাওয়া। মুড কোর্ট, ডিবেটিং থেকে শুরু করে ল ক্লিনিক, ক্যারিয়ার ফেয়ার থেকে শুরু করে এই যে কতগুলো ব্যাপার আছে, যা চেম্বারে সুযোগ করে দেওয়া, তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া বা শ্যাডোয়িং করা, যেটা আমরা জানি ইউকেতে হয়, এই সুযোগগুলো দিলে আমি মনে করি যে আইনের ছাত্ররা যখন গ্র্যাজুয়েট হবে, তারা কিন্তু অলরেডি দে আর রেডি ফর দ্য পারপাস, তারা কিন্তু নেক্সট ওয়ার্ল্ডে তারা সেভাবে আসতে পারবে। আর সেকেন্ড কথাটা ছিল ওই যে কথাটা বললেন যে ফিউচার লয়ার কেমন হবে, এই শেপটা যদি আমরা আগে থেকে যদি করি, এবং পরবর্তীতে যেটা আপনি জানেন যে সিপিটি বা কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটরিলি কোনো কিছুই নাই। তা আমরা যদি এটার সঙ্গে কিছু যদি একটা টার্গেট জুড়ে দেই যে না তোমাদেরকে সিপিটি করতে হবে, বা তোমাদেরকে এই 3টা কোর্স করতে হবে, এই 2 সার্টিফিকেট পেতে হবে, বা এই ট্রেনিং করতে হবে, তখন তাদের কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা অ্যাকাউন্টেবিলিটি বা প্রোগ্রেসের সাথে আমি ট্যাগ করলাম। অন দি আদার হ্যান্ড তারা কিন্তু জানলো যে নতুন নতুন দিকটা আমাদের উন্মোচিত হলো। রাইট। ওকে, আমি ফারহানার কাছে একটু যাব। তোমাদের এই জেনারেশন আইন শিক্ষার মান এবং আইনি সংস্কার নিয়ে কি ভাবছে? আমার মতে অনেক ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন, তবে প্রথমে ল পড়াটাকে একটা ইকুয়াল লেভেলে নিয়ে আসতে হবে, যেন আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশন আমাদের সবার শিক্ষার মানটা সমান থাকে। সাপোজ বাংলাদেশের প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একটা কারিকুলামে ল পড়ানো হচ্ছে, বাট বাংলাদেশেরই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ থাকে যেখানে আরেকটা কারিকুলামে ল পড়ানো হচ্ছে। সো আফটার অল দেখা যাচ্ছে যে সবার পড়ার মানটা সেম হচ্ছে না, যেটা আমাদের ল কমপ্লিট করার পর এইটার ইফেক্টটা পড়তেছে। তোমরা একটা কম্বাইনেশন চাও সবগুলো এটা? ইয়েস, আমি একটা কম্বাইনেশন চাই। রাইট। আরেকটা জিনিস তোমাকে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ তোমার এটাই ফাইনাল প্রশ্ন তোমার কাছে হবে আমার। প্রফেশনাল কন্ডাক্টে আছে বার কাউন্সিলের যে আইন পেশা টাকা উপার্জনের পেশা নয়,
তো টাকা না হলে তোমরা চলবা কি করে? Bar professional conduct has a term that money is not big deal here, but though law profession is a service providing profession, so আমি যদি শুধু টাকার পিছনে ছুটি তাহলে আমি প্রপার সার্ভিসটাই কখনো দিতে পারবো না। আই এম নট সেইং দ্যাট ফিজ একেবারেই নেওয়া যাবে না, ফিজ নিতে হবে কিন্তু এটা ন্যায্য পরিমাণ, ইট উড বি লিগ্যাল অর ইট উড বি ফেয়ার। সো এইটাই মানে হচ্ছে যে ফিস নিবা মানে টাকার পিছনে অন্যায্যভাবে দৌড়াবা না। ইয়েস, আই অলসো থিংক অ্যাডেড দ্যাট ল এর অ্যাকচুয়ালি মেইন মোটিভ থাকতে হবে জাস্টিসটা এনশিওর করা, অ্যান্ড দোজ পিপল হু আর ভয়েসলেস ইন আওয়ার সোসাইটি তাদের রাইটস নিয়ে কাজ করা। সো এখানে টাকার পিছনে ছুটাটা ইজ নট বিগ ডিল। থ্যাংক ইউ ফারহানা। খালেদ ভাই, আপনার কাছে ফাইনাল কোয়েশ্চেন, আপনি ওদের মতো ফারহানাদের মতো যারা নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার তাদের উদ্দেশ্যে কি বলবেন? অনেক খাটতে হবে এবং স্কিন মাস্ট বি থিক, অনেক কথা শুনতে হবে, অনেক সহ্য করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এবং আমি মনে করি সত্যি কথা ফ্যামিলি সাপোর্টটাও দরকার অনেকের ক্ষেত্রে। এবং আমি জানি প্রত্যেকটা ফ্যামিলি আপ্রাণ চেষ্টা করে তাদের বাচ্চা কাচ্চাকে, ছেলে মেয়েকে, আমি তার থেকে সব থেকে বড় এক্সাম্পল আমরাই দেখতে পাচ্ছি। এই সাপোর্টের কোনো অভাব আমাদের দেশে নাই, এবং সেই হিসাবে টিকে থাকার মতন অর্থাৎ, এবং আমি মনে করব শেষ কথা যে কোর্টে যাওয়া উচিত। আমাদের যে সমস্যাটা হচ্ছে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা তারা কোর্টে যাচ্ছে না, এবং লোয়ার কোর্টে প্র্যাকটিস করা উচিত। 3 থেকে 5 বছর এভরিওয়ান মাস্ট গো টু দ্য লোয়ার কোর্ট ম্যান্ডেটরিলি। থ্যাংক ইউ খালেদ ভাই। ফারহানা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।